বর্তমানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের প্রেক্ষাপটে আমরা এই অনলাইন ক্লাসে ব্যবস্থাপনা করেছি উত্তর মেডিকেল ইনস্টিটিউট কর্তৃক। যেহেতু তোমরা পড়াশোনা করতে পারতেছো না, কলেজে আসতে পারতেছো না, সুতরাং তোমরা যাতে বাসায় থেকে পড়াশোনা করে প্রিপেয়ার হতে পারো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের হেমাটোলজি ক্লাস দেওয়ার জন্য। আজকে আমরা চতুর্থ পর্বের ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের হেমাটোলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নাম্বার 4 এবং চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ব্লাড কালেকশন। কিভাবে ব্লাড কালেক্ট করতে হয়, ব্লাডে কি কি কম্পোনেন্ট আছে, কোনটার কি কাজ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো চলো আমরা এখানে দেখি কি কি জিনিস আছে, আমাদের কি কি জিনিস করতে হবে। তবে আমরা যেহেতু সব বিষয় করতে পারবো না, আমরা একটু প্রিসাইজ করে করবো যেগুলো আমাদের দরকার। আমরা যেহেতু সময় খুব একটা বেশি পাচ্ছি না, সুতরাং আমরা একটু কোশ্চেন একটু রিভিউ করে দেখবো যে কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষাতে আমাদের বেশি লাগতেছে, এগুলি আমরা একটু বেশি ফোকাস করব। সেই লক্ষ্যে আমি আজকে টপিকটা সাজিয়েছি। সো লেটস স্টার্ট ইট। প্রথমে আমি আলোচনা করব ভেরি শর্ট কোশ্চেন নিয়ে। এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং তোমাদের জানার জন্য লাগবে, যা তোমার বাস্তব জীবনে কাজে লাগবে। তোমরা যখন ল্যাবে কাজ করবে তখন এই সমস্ত জিনিসগুলো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে এবং মনে পড়বে। সুতরাং একটু ভালো করে চেষ্টা করবে মনে রাখার জন্য, যেন আজীবন এটা ভুলে না যাও, কখনোই যেন ভুলে যাও, আজীবন যেন এটাকে মনে রাখতে পারো। প্রথমেই হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ভেরি শর্ট কোশ্চেন নাম্বার 1, write down the site of the venous blood collection। মানে এটা হচ্ছে কোন কোন সাইট থেকে আমরা venous blood কালেক্ট করতে পারি। আমরা দুইটা জায়গা থেকে venous blood কালেক্ট করতে পারি। একটা হচ্ছে antecubital vein। antecubital vein হচ্ছে আমাদের কোনইতে যে ভেইন আছে, কোনর উল্টা পাশে যে আমরা যে ভাঁজ করলে যে অংশটা থাকে, এটাকে বলা হয়, এখানে যে ভেইনটা আছে মোটা ভেইন, সেটাকে বলা হয় antecubital vein। আমরা venous blood এখান থেকে নিতে পারি। আরেকটা সাইট হচ্ছে dorsal of the hand, মানে হচ্ছে হাতের এই পাশে। আমরা যখন হাতটাকে এরকম করব, দেখব যে এখানে বিভিন্ন ধরনের ভেইন দেখা যাচ্ছে। আমরা এই দুটো জায়গা থেকে venous blood কালেক্ট করতে পারি। সো যদি কোশ্চেন আছে রাইট ডাউন দ্য সাইট অফ দ্য venous blood collection, সহজেই লিখে দিবা সাইট অফ দ্য venous blood collection। নাম্বার 1 antecubital vein, নাম্বার 2 dorsal of the hand। কোশ্চেন নাম্বার 2, write down the site of the capillary blood collection। মানে হচ্ছে আমরা ক্যাপিলারি ব্লাড কোন কোন জায়গা থেকে কালেক্ট করতে পারি। ক্যাপিলারি কালেক্ট করার জন্য আমাদের তিনটা সাইট আছে। একটা হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার, আঙ্গুলের মাথা। নাম্বার 1, আঙ্গুলের মাথা থেকে আমরা কালেকশন করতে পারি। ইয়ার লোব, আমাদের কানের যে লতি আছে সেই লতি থেকে আমরা কালেকশন করতে পারি। আর হিল অথবা গ্রেড 2, আমাদের পায়ের যে গোড়ালি সেখান থেকে কালেক্ট করতে পারি। বেশিরভাগ থেকে বাচ্চাদের ক্ষেত্রে এটা করা হয়। আর বয়স্ক যারা আছে তার গ্রেড 2, মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল, পায়ের যে বৃদ্ধাঙ্গুল আছে, বড় আঙ্গুল আছে, হ্যাঁ, সেটা আঙ্গুল থেকে আমরা কালেকশন করতে পারি। তো আমাদের তিনটা সাইড, টিপ অফ দ্য ফিঙ্গার, ইয়ার লোব, গ্রেড 2 অর হিল। ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ প্লাজমা। ওকে ফাইন, প্লাজমা জিনিসটা খুব ভালো করে শুনে রাখবে। প্লাজমা কিন্তু আমি সহজভাবে একটু ডিফাইন করতে চাই। এটা যদি আমার হোল ব্লাড হয়, এখান থেকে কিছুক্ষণ পরে আমি যদি সেন্ট্রিফিউজ করি, তাহলে দেখবা একটা সময় নিচে কিছু অংশ জমা হয়ে গেছে। এটা হচ্ছে হোল ব্লাড। এটাকে আমি সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে দেখা যাবে যে নিচে একটা অংশ জমা হয়েছে। এগুলো হচ্ছে সেল। সেলগুলি কিছু ব্লাড সেলের মধ্যে থাকে। ব্লাড সেলের মধ্যে আমাদের তিনটা জিনিস থাকে। সেগুলো হচ্ছে একটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লাটিলেট। এই তিনটা জিনিস থাকবে এখানে। আর উপরে কিছু থাকবে লিকুইড পোরশন। এই যে লিকুইড পোরশন, এটাকে আমরা বলবো প্লাজমা। ওকে, তাহলে আমরা সুতরাং আমি খুব সহজেই প্লাজমাটাকে কিভাবে ডিফাইন করতে পারি। দ্য হোল ব্লাড ফ্রি, হোল ব্লাডটাকে যদি আমি সেন্ট্রিফিউজ করে রেখে দেই, নিচে যে সেলটা জমা হবে এটাকে যদি আমি বাদ দেই, উপরের যে অংশটুকু পাবো সেটাই হচ্ছে আমার প্লাজমা। সুতরাং আমি খুব সহজেই ডিফাইন করতে পারি দ্য লিকুইড পোরশন অফ দ্য ব্লাড ফ্রি অফ সেল। এই অংশটাকে আমি বাদ দিয়ে দিব এই ব্লাডের এই অংশ থেকে।
আমি যে অংশটাকে পাবো সেটাই হচ্ছে আমার প্লাজমা। সো লিকুইড পোরশন অফ দ্য ব্লাড ফ্রি অফ সেল ইজ নোন এজ প্লাজমা। ওকে, একদম ইজি, মনে রাখতে খুবই সহজ। লিকুইড পোরশন অফ দ্য ব্লাড ফ্রি অফ সেল ইজ নোন এজ প্লাজমা। দেন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 5। ডিফাইন অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। অ্যান্টি মানে হচ্ছে বাধা বা বিপরীতধর্মী। কোয়াগুলেন্ট মানে হচ্ছে জমা, আর অ্যান্টি মানে হচ্ছে বাধা দেওয়া। সুতরাং অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে রক্ত জমাট বাঁধতে কারা বাধা দেয়। দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ দ্য সাবস্টেন্স, মানে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে একটা উপাদান which prevent the coagulation of the blood, মানে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে এমন একটা জিনিস যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এটা যদি আমার একটা ব্লাড হয়, এখানে যদি আমি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিই তাহলে রক্তটা আর জমাট বাঁধবে না। আর যদি আমি অ্যান্টিকোয়াগুলেন্ট না দিই, কিছুক্ষণ পর দেখা যাবে যে ব্লাডে খুব সাকা সাকা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, একটা দলা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট আর দ্য সাবস্টেন্স which prevent the coagulation of the blood। পরীক্ষাতে অনেক সময় আছে হোয়াট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট, খুব ইজিলি দিয়ে দেবে। অ্যান্টিকোয়াগুলেন্ট আর দ্য সাবস্টেন্স which prevent the coagulation of the blood। ওকে, এবার আসলে শর্ট কোশ্চেনে যাই। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন করতে হবে, 384 নম্বর পেজের শর্ট কোশ্চেন, 384 নম্বর পেজ, পেজ নম্বর 384 নম্বর পেজ থেকে আমরা দুইটা শর্ট কোশ্চেন করব। একটা আমরা হচ্ছে what are the difference between plasma and serum, আর একটা হচ্ছে what are the anticoagulants used in the laboratory। প্লাজমা এবং সেরামের মধ্যে পার্থক্যটা কি, আর একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কোথায় কোথায়, মানে কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ল্যাবে ইউজ করি। সো চলো প্রথমেই দেখি যে ডিফারেন্স কি। প্লাজমা এবং সেরামের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, একটা মানে হচ্ছে লিকুইড কম্পোনেন্ট অফ দ্য ব্লাড in which WBC, RBC and platelet are remain supernatant is known as plasma। মানেটা হচ্ছে আমি যদি ব্লাড সেল থেকে হোল ব্লাড মাইনাস ব্লাড সেল আমি যদি সরায় দেই, তাহলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্লাজমা। ওকে, এখন প্লাজমা সেরামের ক্ষেত্রে কি হয়, if the blood is allowed to clot, যদি আমি ব্লাডকে জমতে দেই and without any anticoagulant, আমি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করব না, and the clot is removed, কিছুক্ষণ পরে ক্লটটা রিমুভ করবে, the remaining fluid is known as serum। মানে হচ্ছে serum equal to plasma minus fibrinogen। প্লাজমা থেকে যদি আমি ফিব্রিনটা, এটা থেকে যদি আমি ফিব্রিনোজেন, ফিব্রিনোজেনটাকে রিমুভ করে দেই, তাহলে আমি যে পোরশনটা পাবো সেইটাকে বলা হয় হচ্ছে সেরাম। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, খুবই জরুরি বিষয়। প্লাজমা কি, সেরাম কি, অনেক সময় ভাইভাতে কোশ্চেন করা হয় হোয়াট ইজ প্লাজমা, হোয়াট ইজ সেরাম, তখন এইভাবে এক্সপ্লেনেশন দিবা। হোল ব্লাড থেকে যদি আমি ব্লাড সেল সরিয়ে দেই, তাহলে জিনিস যেটা পাবো সেটা হচ্ছে প্লাজমা, এবং প্লাজমা থেকে যদি আমি ফিব্রিনোজেন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই রক্ত জমাট বাঁধার জিনিসটা যদি আমি সরায় দিই প্লাজমা থেকে, তাহলে যে জিনিসটা পাবো সেটার নাম হচ্ছে সেরাম। আশা করি বুঝতে পেরেছ এবং এটা মনে রাখার চেষ্টা করবে। সেকেন্ড হচ্ছে contain all the coagulation factor of the blood। সেরামে কোনো coagulation factor থাকবে না। yellowish in color, সেরামটা হচ্ছে straw in color, খড় ধোয়া পানির মতো যে কালার এরকম হবে। তারপর হচ্ছে সেপারেটেড প্লাজমা, তারপর হচ্ছে সেরোটোনিন কন্টেন্ট ইন লো, সেরোটোনিন কন্টেন্ট ইন হাই। সুতরাং এই কয়টা যদি পয়েন্ট তোমরা মনে রাখতে পারো, এই কয়টা যদি লিখতে পারি 4টা পয়েন্ট, দ্যাটস এনাফ ফর দ্য ডিফারেন্স বিটুইন প্লাজমা এবং সেরাম। পরীক্ষাতে খুবই আসে এবং 4টা ইয়ার জন্য আসে, 2 মার্কের জন্য আসে, কখনো কখনো 4 মার্কের জন্য আসে। সুতরাং এটা ভালো করে তোমরা মুখস্থ করো। পেজ নাম্বার হচ্ছে 381 নম্বর পেজ, 381 নম্বর পেজে ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড সেরাম। আশা করি খুব ভালো করে মুখস্থ করবে। সেকেন্ড হচ্ছে 7 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন
your anticoagulant used in the laboratory. আমরা ল্যাবে কি কি ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি? ল্যাবে আমাদের অনেকগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের আছে। একটা বড় হচ্ছে তোমার ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আর হচ্ছে আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট। দুই ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ল্যাবে ইউজ করে থাকি। দুই ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে। ন্যাচারাল হচ্ছে হেপারিন আছে, ফিব্রিন আছে, প্রোটিন সি, প্রোটিন এস ইত্যাদি হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে সোডিয়াম সাইট্রেট, যেটা আমরা সিবিসিতে ইউজ করি, তারপরে হচ্ছে পটাশিয়াম অক্সালেট, ডাবল অক্সালেট ইত্যাদি। সুতরাং পরীক্ষাতে যদি আসে what are the anticoagulants used in the laboratory, দুইভাবে সুন্দর করে লিখে দিবা যে there are two types of the anticoagulant we are used in the laboratory. One is natural anticoagulant and another is natural anticoagulant. Number 2, artificial. আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট প্রত্যেকটার মধ্যে একটা বা দুটো করে উদাহরণ দিয়ে দিই, জাস্ট ফাইন। এবার আসলে আমরা ব্রড কোশ্চেনের দিকে যাই। ব্রড কোশ্চেনগুলো যেগুলো করতে হবে, এখান থেকে আমরা একটু প্রিসাইজ ব্রড কোশ্চেন করব, যেগুলো খুবই দরকার এবং করতেই হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টার কমপ্লিট হবে না। একটা বার হচ্ছে একটা বার কোশ্চেন, রাইট ডাউন দ্য প্রসিডিউর অফ দ্য ক্যাপিলারি ব্লাড কালেকশন। আমরা কিভাবে ক্যাপিলারি ব্লাড কালেক্ট করব, ওকে? কালেকশন অফ দ্য প্রসিডিউর অর কালেকশন অফ দ্য ক্যাপিলারি ব্লাড কালেকশন। এটা গত সেমিস্টারে ল্যাবরেটরি টেক 2 তে, হ্যাঁ, ল্যাবরেটরি টেক 2 তে মনে হয় অনেকটা ছিল, ওইটা থেকে যারা পড়েছো তার ওইটাই পড়বা, নতুন করে পড়ার দরকার নেই। আর যারা পড়ো না তাদের জন্য এই বই থেকে পড়ে নিবি, ওকে? প্রসিডিউর অফ ক্যাপিলারি ব্লাড কালেকশন। Question number 1, page number 384 নম্বর পেজে একটা বার কোশ্চেন। ক্যাপিলারি ব্লাড কালেকশন করার জন্য প্রথমে আমার লাগবে ম্যাটেরিয়াল। সুন্দর করে লিস্ট করে ম্যাটেরিয়াল কি কি জিনিস আমাদের লাগতেছে সেই ম্যাটেরিয়ালগুলো লিস্টিং করে ফেলবা। তারপর হচ্ছে তারপরে সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আমরা আমাদের লাগবে হচ্ছে কি কি, একটা বড় হচ্ছে লাগবে হচ্ছে একটা সিরিঞ্জ লাগবে, টনিক উইচ লাগবে, অ্যালকোহল প্যাড লাগবে, তারপর হচ্ছে ব্লাড রাখার জন্য আমাদের টেস্ট টিউব লাগবে এবং লাগবে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট মেথডটা ক্যাপিলারি ব্লাড কালেকশন করার জন্য। আর লাগবে হচ্ছে ল্যান্সেট, যেটা দিয়ে আমরা ক্যাপিলারি ব্লাড গুলো কালেকশন করতে পারি, নিডেল অথবা ল্যান্সেট যে কোনো একটা দিলেই হবে। আর লাগবে হচ্ছে কটন, গ্লাস লাইট লাগতে পারে। প্রসিডিউরের মধ্যে সুন্দর করে লিখবা যে সিলেক্ট, আমাদের প্রথমে কি করতে হবে, সিলেক্ট দ্য সাইট অফ দ্য কালেকশন। কোনটা থেকে নেব, মিডল ফিগার থেকে নাকি রিং ফিগার থেকে নেব, একটা অন্য কোথাও থেকে নেব? দুইটা সাইড আছে, যে কোনো একটা সাইড থেকে, তিনটা সাইড আছে, তিনটা সাইডে যে কোনো একটা সাইড থেকে আমরা কালেক্ট করতে পারি। সুতরাং প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে এবং দেন আফটার দ্যাট সিলেক্টেড সাইড ইজ ফিল বাই 70% অ্যালকোহল। নাম্বার 2, সিলেক্টেড সাইড ইজ, যদি আমি এটা সিলেক্ট করি মিডল ফিগার, তাহলে আবার মিডল ফিগারটা অ্যালকোহল প্যাড দিয়ে মুছে দিতে হবে, ক্লিন করে দিতে হবে। দেন কিপ দ্য হ্যান্ড অথবা সাইড ইজ টাইটলি উইথ ওয়ান হ্যান্ড, অ্যানাদার টেক, then take another hand at needle or lancet, then pick with the lancet the side with 2 to 3 millimeter, 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ডিপ করে আমরা পিক করব। and first drop of the blood is discarded, প্রথম যে ব্লাডটা আসবে আমরা সেটাকে মুছে ফেলব, কারণ প্রথম ব্লাডের মধ্যে ফ্লুইড থাকতে পারে এইজন্য। then the second drop is collect in a test tube or glass slide, then the pulse side is covered with adhesive tape. This is fine. এই পর্যন্ত লিখতে পারলে হয়ে যাবে। সো মূলত কথাটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাকে প্রথমে সাইডটা কালেকশন করতে হবে, সাইডটা নির্ণয় করতে হবে এবং যে সাইড থেকে আমি ব্লাড কালেকশন করব
সেই সাইডটাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে ওই সাইডটাকে এক হাতে ধরে অন্য হাতে ল্যান্সেট অথবা সুই নিয়ে আমাকে পিক করতে হবে। কত পরিমাণ? 2 থেকে 3 মিলিমিটার পরিমাণ। তারপরে পিক করার পর প্রথম যে ব্লাডটা আসবে সেটাকে আমরা মুছে দিব এবং দ্বিতীয় বার যে ব্লাডটা আসবে সেটাকে আমরা আমাদের পরীক্ষার জন্য বা দরকারি কাজের জন্য ব্যবহার করব। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ক্যাপিলারি ব্লাড কালেকশন প্রসিডিউর। এখন প্রশ্ন আসতে পারে যে ক্যাপিলারি ব্লাডটা কেন কালেকশন করব? হোয়াট আর দ্য ইউজ অফ দ্য ক্যাপিলারি ব্লাড কালেকশন? ক্যাপিলারি ব্লাড কালেকশন করার জন্য আমাদের যে জন্য লাগবে সেটা হচ্ছে ব্লিডিং টাইম দেখার জন্য, ক্লটিং টাইম জানার জন্য, বিটি সিটি দেখার জন্য, তারপর হচ্ছে টোটাল কাউন্ট অফ দ্য ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ দ্য আরবিসি, টোটাল কাউন্ট অফ দ্য প্লাটিলেট। ওকে, তাহলে বিটি সিটি, টোটাল কাউন্ট অফ দ্য আরবিসি, টোটাল কাউন্ট অফ দ্য ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ দ্য প্লাটিলেট এবং সার্কুলেটিং ইসোনোফিল, এই সমস্ত কাজের জন্য আমরা ক্যাপিলারি ব্লাড কালেকশন করব। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2, ব্রড কোশ্চেন নাম্বার 2, কালেকশন অফ দা ভেনাস ব্লাড। ভেইন থেকে আমরা কিভাবে ব্লাড কালেকশন করব? ক্যাপিলারি ব্লাড থেকে একটু ডিফারেন্স হচ্ছে ভেনাস ব্লাড কালেকশন। ভেনাস ব্লাড কালেকশন করার জন্য সেম আমাদের ম্যাটেরিয়াল লাগবে। প্রথমে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি দরকার তার মধ্যে লাগবে হচ্ছে ল্যান্সেট, disposable syringe, test tube, rag, 70% alcohol, cotton, tonic-uid, sterile gloves ইত্যাদি। প্রথমেই হচ্ছে আমাকে কি করতে হবে, একটা টনিক-উইড, অ্যাপ্লাই এ টনিক-উইড অ্যাবাভ দ্য এলবো। এলবো যে কোনোই আছে কোনোর উপরে একটা টনিক-উইড ভালো করে বাঁধতে হবে, টাইট করে বাঁধতে হবে। দেন ক্লিন দ্য কালেক্টিং সাইট, আমি যে সাইড থেকে ব্লাডটা কালেকশন করব সেই সাইডটা ভালো করে ক্লিন করে নিতে হবে। এন্ড দেন apply the syringe with 40 degree angle, আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কালেকশন করব। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার কালেকশন করে অ্যাপ্লাই করার পরে draw the blood in selected amount, আমার যে পরিমাণ ব্লাড লাগবে সেই পরিমাণ ব্লাড আমি ড্র করব and draw back the needle from the collected site. Then store the blood in a test tube and apply a adhesive tape into the collecting site. আমার কালেকশন প্রসিডিউর কমপ্লিট। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা টনিক-উইড আমাকে বাঁধতে হবে কোনোর উপরে এবং ওই যে জায়গা থেকে আমি ব্লাডটা কালেকশন করব সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। দেন আমাকে নিডল বা সিরিঞ্জ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঢুকাবো, ঢুকিয়ে ওইখান থেকে যে পরিমাণ ব্লাড আমার দরকার সেই পরিমাণ ব্লাড আমি কালেক্ট করব এবং ওইখান থেকে কালেক্ট করার পরে নির্দিষ্ট পরিমাণ কালেক্ট করে দেওয়ার পরে আমি নিডল থেকে বের করে দিব, টনিক-উইডটা খুলে দিব এবং একটা অ্যাডহেসিভ টেপ লাগিয়ে দিব। এই হচ্ছে আমার ভেনাস ব্লাড কালেকশন প্রসিডিউর। এখন হচ্ছে আমরা কেন ভেনাস ব্লাড কালেকশন করব? ভেনাস ব্লাড কালেকশনের কারণটা কি? আমাদের যে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট আছে এগুলির জন্য আমাদের ভেনাস ব্লাড দরকার, যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। হেমাটোলজিক্যাল টেস্টের জন্য আমাদের ভেনাস ব্লাড লাগে, যেমন হচ্ছে ইএসআর। প্রথমে একটা ব্লাড ফিল্ম তৈরি করব। আমরা জানি যে ব্লাড ফিল্মটা কি হবে, খুব বেশি থিকও হবে না আবার খুব বেশি থিনও হবে না, এরকম হবে, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলা না। কেন? খুব বেশি মোটা যদি হয় তাহলে কি হবে, সে স্টেইন নিতে পারবে না, অতিরিক্ত পরিমাণ স্টেইন নিয়ে নিবে। আর যদি খুব বেশি পাতলা হয় তাহলে স্টেইন নিতে পারবে না, পানির সাথে ওয়াশ আউট হয়ে যাবে, মানে ধুয়ে চলে যাবে। এই জন্য একটা সুইটেবল, একটা যে পরিমাণ দরকার 10 to 3 or 10 to 3 একটা ব্লাড একটা ব্লাড ফিল্ম তৈরি করে নিব। ব্লাড ফিল্ম তৈরি করে নেওয়ার পরে সেটাকে এয়ারটাইট করে একটা স্টেইনিং র্যাগ, আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টেইনিং র্যাগ থাকে, এরকম স্টেইনিং র্যাগ থাকে, সেই স্টেইনিং র্যাগের মধ্যে আমরা কি করব, ব্লাড ফিল্মটাকে এইভাবে রাখবো। এটা যদি আমার ব্লাড ফিল্ম হয়, এটা ব্লাড ফিল্ম, সো আমি এখানে রাখবো। ব্লাড ফিল্ম রেখে আমি পিসটা প্রথমে দিয়ে দিব হচ্ছে ব্লাড ফিল্মটা রাখার পরে ওয়েট লিসপেন স্টেইন, পুরো ব্লাড ফিল্মটাকে লিসপেন স্টেইন দিয়ে কভার আপ করে দিব। কভার আপ করে দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেন আমি দ্বিগুণ পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করব। অ্যাড করে এটাকে একটা স্টেরার দিয়ে পানি দিয়ে ফুলে কভার আপ করে দেবে। কভার আপ করে দিয়ে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব। 7 থেকে 8 মিনিট অপেক্ষা করার পরে এটাকে নরমাল টি পটে, রানিং টি পটে ওয়াশ করব। ওয়াশ করে এয়ার টাইট করব। এইভাবে আবার একটা ব্লাড ফিল্ম আমরা স্টেইন করতে পারি। আমি একটু গুছিয়ে বলতেছি। প্রথমে হচ্ছে প্লেস
প্লেস দ্য ব্লাড ফিল্ম ইন এ স্টেইনিং র‍্যাগ। প্রথমে আমরা একটা স্টেইনিং র‍্যাগের উপর রাখবো, দেন কভার দ্য ব্লাড ফিল্ম উইথ লিসমেন স্টেইন। লিসমেন স্টেইন দিয়ে এটাকে কভার আপ করে ফেলবো ওয়েট 1 to 2 মিনিটস। দেন অ্যাড এ ডাবল অ্যামাউন্ট ডিস্টিলড ওয়াটার, দ্বিগুণ পরিমাণ ডিস্টিলড ওয়াটার আমি এখানে মিক্স করব। মিক্স দ্য স্টেইন অ্যান্ড ডাইলুটেড ওয়াটার জেন্টালি বাই ব্লোয়িং বাই মাউথ, মানে মুখে ফু দিয়ে এটাকে সুন্দর করে মিক্সিং করে দেব, না অন্য কিছু দিয়ে নাড়াচাড়া করব না। দেন ওয়েট ফর 8 to 10 মিনিটস, 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। দেন ওয়াশ দ্য স্লাইড উইথ রানিং টেপ ওয়াটার। রানিং টেপ ওয়াটার ওয়াশ করব, কিন্তু কোনো রাবিং করব না, মানে এটাকে ঘষাঘষি করব না, জাস্ট খালি রানিং টেপ ওয়াটার থেকে ধরবো, আস্তে আস্তে পানি করবে, ওয়াশারটা চলে যাবে, স্লাইডটা থেকে যাবে। Then it dry by ear and examine under microscope. এই হচ্ছে আমার প্রসিডিউর অফ দা স্টেইনিং অফ দা ব্লাড ফিল্ম। সো আজকে আমরা যে সমস্ত কোশ্চেনগুলি পড়লাম আরেকবার একটু রিভিউ দেই। ভেরি শর্ট কোশ্চেন পড়লাম 1 2 3 4, এবং শর্ট কোশ্চেন আমরা দেখলাম 6 এবং 7। ব্রড কোশ্চেন আমরা দেখলাম 1 2 5 and 8। সুতরাং এই কোশ্চেনগুলি যদি এই চ্যাপ্টার থেকে তোমরা ভালোভাবে ফলো করো, আশা করি এই চ্যাপ্টার থেকে অন্য কোনো কোশ্চেন আর দরকার নেই, এগুলি করলে এনাফ। সুতরাং আশা করবো বাসায় এগুলি তোমরা প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে এবং আমাদের কাছে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকছো এবং ভালো থাকবে। থ্যাংক ইউ।